নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের দরবারে উপস্থিত। একজন জাতকের অনলাইন প্রেডিকশন করব আজ। এই প্রেডিকশনটির শুরুর সূচনাতেই জানিয়ে রাখি, যেমন জানাই ছোট্ট বিজ্ঞপ্তি, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। দেখা গেল আমি ভীষণ বিজি বা এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 ঘন্টার মধ্যে পরিপূর্ণ গোপনীয়তার সাথে আমি প্রেডিকশনটি করব এবং তারপর সেটাকে ইউটিউবে পাবলিশ করব একদম পরিপূর্ণ গোপনীয়তার সাথে। এবং যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি লিংকটি পাঠিয়ে দেব, প্রেডিকশনের লিংকটি পাঠিয়ে দেব। যদি মনে হয় এই প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান তাহলে সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। তার কারণ যদি অত্যন্ত মূল্যবান প্রেডিকশন মনে হয় সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ ভাবে আপনাদের। এখন আমি আগেও অনেক কটা প্রেডিকশন করেছি, অনেক অনলাইন প্রেডিকশন করেছি। 2-1 দিনের মধ্যে আমাকে অনেক প্রশ্ন করা হচ্ছে এবং প্রশ্নগুলো আমার বেশ ভালো লাগছে, প্রশ্ন করাই তো উচিত। আমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে অন্য একজন অ্যাস্ট্রোলজার এবং আপনার মধ্যে পার্থক্যটা কি। আমি এই ব্যাপারে তো নিজে কোনো কিছু বলতে পারবো না, আমি শুধু এইটুকুই বলতে পারি, একটা ছোট্ট ঘটনা, এর আগের মাসেরই ঘটনা। একটা চেম্বার, আমি সেই চেম্বারের নামও বলতে চাই না, কেননা যেই চেম্বারে আমি প্রেডিকশন করতে যাই সেই চেম্বার আমার কাছে মন্দির। সুতরাং সেই মন্দির নিয়ে কোনো কথা আমি বলবো না, কোথায় কখন কবে এইগুলো নিয়ে কোনো কিছু বলবো না। আমি যখন আমার গাড়িটা থেকে নেমে যখন আমি চেম্বারে প্রবেশ করছি, তার আগে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তখন দেখছি আরেকজন অ্যাস্ট্রোলজারও আমার আগে আগে উপরে উঠছেন। তিনি কিন্তু আমার চাইতে অনেক প্রসিদ্ধ, পরিচিতি তার অনেক বেশি এবং আমার চাইতে অনেক বড় বড় চ্যানেলে কিন্তু তিনি অনুষ্ঠান করেন। যেটা সত্য সেটা সত্য। তিনি অনেক দিন আগে থেকে কিন্তু প্রফেশনালি পশ্চিমবাংলায় অ্যাস্ট্রোলজি তিনি আমার চাইতে অনেক আগে করেন, অনেক অনেক। আমি যখন পশ্চিমবাংলায় আসিনি তখনও কিন্তু আমি তাকে দেখেছি, তার অ্যাড দেখেছি, তার প্রোগ্রাম সেরকম দেখা হয়নি, কিন্তু তাকে আমি চিনি। এবার যখন আমরা প্রবেশ করছি, সে একটু আগে আর আমি একটু পর, দুজনেই প্রবেশ করছি, প্রচুর লোক বসে রয়েছে। ওনার কিন্তু প্রচুর ক্যান্ডিডেট হয়েছে, হওয়ারই কথা, প্রসিদ্ধ অ্যাস্ট্রোলজার। আমারও হয়েছে, মোটামুটি হয়েছে আর কি। এবার তারা একত্রে সবাই বসে রয়েছে, স্পেসিফিক ভাবে এনার জন্য আলাদা, ওনার জন্য আলাদা, এরকম করে কিন্তু ছিল না। এবার আমি সিঁড়ি দিয়ে উঠেছি, আমি খুব দ্রুত হাঁটি, আমি সিঁড়ি দিয়ে যখন উঠেছি, উঠে পাশাপাশি প্রায় হয়ে গেছি। এবার তিনি হয়তো আমাকে চেনেন না, আর আমি কখনোই তখন তার দিকে তাকাবো না, তাকাবার প্রয়োজনই কি, আমার কোন রকমের কৌতূহল কখনোই কারোর প্রতি নেই। আমি আমার মতন, তিনিও তার মতন হাঁটছেন। হেঁটে এই যে সাধারণ মানুষ বসে রয়েছেন যারা প্রেডিকশন করাবেন বলে এসেছেন, তাদের মধ্যে দিয়ে গিয়ে তিনি তার চেম্বারে চলে যাবেন, আমি আমার চেম্বারে চলে যাব। যখন সেই পাবলিকের মধ্যে দিয়ে, যারা প্রেডিকশন করাতে এসছে তাদের মধ্যে দিয়ে হেঁটে গেলাম, তখন বেশ কিছু মানুষ উঠে দাঁড়িয়ে আমাকে বলল, গুড আফটারনুন স্যার, নমস্কার স্যার। কোন মহিলা আমার পা প্রণাম করলো, স্যার নমস্কার, আশীর্বাদ করবেন। একদম এক্সট্রিমলি সলিড। কাউকে ছোট করাটা আমার কাজ নয়, কিন্তু আমার কাছে যারা প্রেডিকশন করাতে আসে, কেবল স্টুডেন্ট নয়, কিন্তু স্টুডেন্ট হলে তো বটেই,
যারা প্রেডিকশন করাতেও আসে, তারা অন্যান্য অ্যাস্ট্রোলজারের কাছে যারা প্রেডিকশন করাতে আসে তাদের চাইতে এত বেশি শিক্ষিত এবং এত বেশি, যেই মানুষটা অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে ঢুকছেন, যার কাছে তারা এসছেন, সম্মানের দিক দিয়ে এটা লক্ষ্য করার মতন। আমি যেই ঘটনাটা বলছি সেখানে যারা অর্গানাইজ করে সেখানে দুইজন দাঁড়িয়েছিলেন, পরবর্তীকালে বলেছিলেন সত্যি দেখলাম উনি আমার দাদা ভাই রূপে কিন্তু খুব প্রসিদ্ধ, দাদা ভাই এলেন কিন্তু কেউ উঠে দাঁড়ালো না, এমনকি তারা যে হেলিয়ে বসেছিল সেই হেলিয়ে বসে স্টেট হয়ে বসলো না। আর আপনার কাছে যারা এসছে তারা সবাই উঠে দাঁড়ালো। যখন সবাই উঠে দাঁড়ালো তখন একটা গ্যাদারিং এর সৃষ্টি হলো, প্রচুর মানুষ উঠে দাঁড়িয়ে প্রণাম করতে আসছে। কিছু তো বিভ্রান্তিকর অবস্থা, সিচুয়েশন ক্রিয়েট হবে, সবাই প্রণাম করতে আসছে, সবাই গুড আফটারনুন স্যার বলছে, কিন্তু ওনার ক্ষেত্রে কেউ দাঁড়ালো না। আমার কথা আপনি বাদ দিয়ে দিন, আমার কাছে যারা প্রেডিকশন করাতে আসে তারাও কিন্তু অন্যান্য কোন অ্যাস্ট্রোলজারের কাছে যারা প্রেডিকশন করাতে আসে তাদের চাইতে কতটা শিক্ষিত এখানেই প্রমাণ পাওয়া যায়। আবার এমন অনেক সময় কিন্তু আমি লক্ষ্য করি যে ওই সেই ধরনের কিন্তু সিচুয়েশনটা ক্রিয়েট হয় না। আমি সেই দিনই কিন্তু বলে দিতে পারি যে যারা এসছে তারা কিন্তু ভালো মতন আমাকে অবজার্ভ করে আসেনি, এবং দেখা যায় যদি 15 জন বা 20 জন বা 25 জন বা 5 জন বা 2 জন বা 3 জন যতজনই আমার কাছে এসছেন, আমার মাসি বলেছে বলে এসছি, আমার মা পাঠিয়েছে, মা বলেছে উনি ধন্বন্তরী তাই জন্য এসছি, আমাকে কিন্তু তারা অবজার্ভ করেনি। যদি আমার অনুষ্ঠান দেখে আমার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে বুঝে যারা যারা আসে তারা কিন্তু মানসিকভাবে বেশিরভাগ অত্যন্ত শিক্ষিত, মানসিকভাবে ফিনান্সিয়াল দিক দিয়ে বা পুঁথিগত শিক্ষার চাইতেও তারা কিন্তু নরমালি মানসিকভাবে মারাত্মক শিক্ষিত, এবং সম্মানটা কি প্রকারের করতে হয়, সম্মান কি রূপে করতে হয় সেটা কিন্তু অন্যান্য যে যারা জনগণ তাদের চাইতে তারা অনেক 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 বেশি জানে। কাজে পার্থক্যটা এখানেই কিন্তু বিস্তর, মানে বিস্তর পার্থক্য, মারাত্মক পার্থক্য, মারাত্মক রকমের কিন্তু ডিস্টেন্স। দুটো যে টেন্ডেন্সি, দুটো যে মানসিকতা, দুটো যে মনোভাব, দুটো সম্প্রদায় সৃষ্টি হয়ে যায়। একটা সম্প্রদায় কিন্তু অসংযত, এসছি পয়সা দেবো দেখাবো, এই কথাকার কোন অ্যাস্ট্রোলজার পাত্তাই দেয় না। আর যারা সম্প্রদায় আসে, সম্প্রদায় বলতে বাধ্য হচ্ছি আমি, তারা কিন্তু বলে আপনার কাছে আমরা ডুবে যেতে চাই, আপনার কাছে আমরা নিয়োজিত হতে চাই, আপনার কাছে আমরা পুরো স্যারেন্ডার করতে চাই, সেই মানসিকতা নিয়ে তারা আসে। এবার অনেকের ক্ষেত্রে এটা তো মিথ্যে কথা নয়, আমি অত্যন্ত কস্টলি, আমি আগেও বলেছি, অনেকে রেমেডি অ্যাপ্লাই করতে পারে, অনেকে রেমেডি অ্যাপ্লাই করতে পারে না, সেটা আলাদা ব্যাপার। আজকে এই প্রেডিকশনটি শুরু করার আগে আমি ছোট্ট করে দুটি ঘটনা বলব। প্রথম ঘটনাটি হচ্ছে, প্রথমে আমি মানে দু একজনের নাম উল্লেখ করছি। প্রথম যেই ভদ্রলোক রিসেন্ট, তিনি কিন্তু অসুস্থ এবং ক্যান্সার পেশেন্ট, আমি তার নামটি পর্যন্ত এখানে উল্লেখ করছি, তার নাম হচ্ছে উৎপল বাবু। আর বেশ কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে, 2022 সালে তিনি প্রথম এসেছিলেন, তিনি হচ্ছেন মানস বাবু। এই দুজনের নাম কেবল উল্লেখ করছি, এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ এক্সাম্পল রয়েছে, আমি এক্সাম্পল দিচ্ছি না। প্রথমে একটু মানস বাবুর কথাটা আমি উল্লেখ করি। তার মেয়ে এবং তার স্ত্রী মেদিনীপুরের চেম্বারে আমার কাছে এসেছিলেন। একটি প্রশ্ন করা আছে, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি উত্তরটা দিচ্ছি, আমি প্রশ্নটা এখানে আর বলছি না। তারপর আমি আরেকটা রিসেন্ট ঘটনাও বলব। তো তারা যখন আমাকে প্রেডিকশন করাতে এসেছিলেন, তখন আমি প্রেডিকশন করে বলেছিলাম, তার মানে মেয়েটি তার বাবার প্রেডিকশন করাতে এসেছিল, সেই মহিলাটি তার হাজবেন্ডের প্রেডিকশন করাতে এসেছিল। আমি তখন প্রেডিকশন করে বলেছিলাম যে এই জাতকটির কিন্তু মৃত্যু ফারাযোগ রয়েছে, এবার ইমিডিয়েট কিন্তু রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার প্রয়োজন। তখন কিন্তু সেই জাতকটি, তিনি বিজনেসম্যান, তিনি কিন্তু মেদিনীপুরের ভেতরে একটা গ্রামে থাকেন, প্রায় মেদিনীপুর থেকে 24-30 কিলোমিটার ভেতরে একটা গ্রামে থাকেন। কিন্তু আমার কথা শুনে এবং আমার প্রতি মারাত্মক বিশ্বাস তাদের আছে, আমার অনুষ্ঠান দেখে, অনেক অনুষ্ঠান
বহু বছর ধরে দেখে তারপরে এসছে। এবার যখন আমি বললাম, তারপরে কিন্তু কেবল আমার একটা চেম্বার ছিল, আমার আজও মনে আছে, সেটা হচ্ছে বহরমপুরের চেম্বার। মেদিনীপুর থেকে 30 কিলোমিটার ভেতরের একটা গ্রামে কিন্তু সেই মেয়েটি তার মা বাবাকে নিয়ে থাকে। আর বহরমপুরের চেম্বার আমার একমাত্র চেম্বার সেই মাসের মতন, তারপর আবার 15 দিন 20 দিন পর হয়তো তারপর আবার চেম্বার শুরু হবে। তো আমি যখন বললাম, তখন সেই মেয়েটি বিশেষ করে বলল, বাচ্চা মেয়ে, একদমই বাচ্চা মেয়ে, মানে কিসে পড়ে তখন হয়তো মাধ্যমিক দিয়েছে বা ক্লাস 11-এ পড়ে এরকম। তখন সে বলল, আমি রেমিডিটা নিতে কিন্তু বহরমপুরেই যাব। আমি বললাম, তুই কি পাগল হয়েছিস? কেননা তারা খুব সরল সাদাসিধে মানুষ, মা চুপচাপ বসে রয়েছে, শুনে পড়ে ভেঙে পড়েছে, একটু চোখে কাঁদছেও, মানে চোখে জল চলে এসছে। মেয়েটি বলছে, আমি কিন্তু রেমিডিটা নিতেই যাব। তখন কিন্তু সেই ভদ্রলোক কোনো অসুস্থ নন, তিনি সুস্থ এবং একজন সফল বিজনেসম্যান। রীতিমতো তিনি পরিশ্রম করেন, অন্তত আমাদের চাইতে অনেক বেশি। একদিন পরেই কিন্তু, যেদিন আমি মেদিনীপুরের চেম্বার ছিল তারপরের দিন, যেদিন মেদিনীপুরের চেম্বার যদি রবিবার হয়, সোমবার ছেড়ে মঙ্গলবার দিনই কিন্তু বহরমপুরের চেম্বার। কতটা দূর চিন্তা করুন। আমি কিন্তু বললাম, আসতে হলে কিন্তু 11টার মধ্যে আসতে হবে, তারপর যা যা নিয়ম রয়েছে। তারা কিন্তু মানে ওই রবিবার হলে মঙ্গলবার দিনই কিন্তু তারা বহরমপুরে গেলেন এবং রেমেডিটা নিলেন। পরবর্তীকালে সেই বাড়ির প্রত্যেকেই কিন্তু রেমেডি নিয়েছে এবং রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছে এবং প্রত্যেকেই যজ্ঞের মালা নিয়েছে। দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। এই রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই হয়ে গেল, তারপর তাদের মতন আমি আমার মতন সবকিছু হচ্ছে। 1 বছর পর বা 1 বছর 5-10, মানে ওই কি বলবো, 1 বছর 5 মাস, 1 বছর 7 মাস এরকম হয়ে গেছে, আমি ঠিক এই মুহূর্তে মনে নেই। অকস্মাৎ আমি কিন্তু বলেই দিয়েছিলাম মৃত্যু ফরাজক এবং হৃদযন্ত্র জনিত কিন্তু প্রবলেম আমি লক্ষ্য করতে পারছি। তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়লেন। আবার তখন আমার কাছে এলেন। আমি বললাম যে ওনার কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেছে। তখন ওনারা বলছেন, হার্ট অ্যাটাক হয়ে গেছে, কই ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার চেক আপ চলছে, কোনো কিছু তো হচ্ছে না। কোনো মতেই কিন্তু ওনারা বললেন, কই হার্ট অ্যাটাক তো হয়নি। ইভিন যার বললাম তিনিও এসছেন, তিনি বললেন, কই আমি তো সেরকম ভাবে বুঝতে পারলাম না হার্ট অ্যাটাক হয়েছে। আমি বললাম, হার্ট অ্যাটাক হয়েছে। এবার আপনারা বলবেন বানিয়ে বানিয়ে বলছি, শুনে রাখুন। এই রবিবার আমাকে নিয়ে আমার স্টুডেন্টরা একটা অনুষ্ঠান করবে শ্রী বাংলাতে, সেখানে তার পরিবার পর্যন্ত আসবে, হয়তো এই কথাগুলো তারা উল্লেখ করবে। কাজে আমি যে একটা কথাও মিথ্যে বলি না, সেটা কিন্তু সেদিনকেও প্রমাণ পাওয়া যাবে। আমি এটা বলে রাখলাম এই কারণের জন্য, অনেকেই ভাবতে পারে না বানিয়ে বানিয়ে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ স্টুডিওর মধ্যে বসে, তা নয়। রবিবার দিনকে আমাকে নিয়ে যে লাইভ করবে আমার স্টুডেন্টরা, সেখানে কিন্তু তাদের ওই 3 জনেরই আসার কথা। আমি আশা করি তারা আসতে পারবে, তারা সুস্থ থাকবে এবং অবশ্যই আসতে পারবে। এইবার কি হলো, একটা ভালো ডাক্তার দেখাতে যেতে হবে, তার কারণ তার কিন্তু শারীরিক অবস্থা ডিক্রিজ করতে শুরু করেছে সেই বিজনেসম্যানের, সেই ভদ্রলোকের। এবারে তখন আমাকে কিন্তু সেই মেয়েটি আমাকে ঈশ্বরের আসনে বসিয়ে পুজো করে, একদম পিওর ঈশ্বর। তার বাড়িতে যদি ঢোকা যায় তাহলে দেখা যাবে ওই ঈশ্বর বলে কেউ নেই, আমি হচ্ছে ওখানে দাঁড়িয়ে রয়েছি। এটা আমার কাছে যদিও একদম কমফোর্ট ফিল হয় না, কিন্তু এইটা তারা করে। তখন আমি বললাম যে চেস্ট রিলেটেড কোনো যখন প্রবলেম রয়েছে, তখন কোনো জায়গায় নয়, ডক্টর দেবী সিটি ধন্বন্তরী বলা হয়, সেই অর্গানাইজেশনে চলে যাও, সেখানে গিয়ে যদি তুই করতে পারিস তাহলে কর। তার কারণ সেই জায়গাটা কিন্তু পারফেক্ট জায়গা। মেদিনীপুর থেকে 30 কিলোমিটার দূরের গ্রামের কিন্তু একটা মেয়ে, এই মেয়েটিও আমার স্টুডেন্ট, আমার সন্তান, আমার কন্যা। ফাইটার কাকে বলে আপনারা হলে কল্পনা করতে পারতেন। সে কিন্তু কোনো না কোনো ভাবে যোগাযোগ করলো এবং তারপর কিন্তু ওই দেবী সিটির যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু তারা গেল। এবং সবচেয়ে বড় কথা, কোনোদিন এরোপ্লেনে চাপিনি, কোনোদিন অত দূরে যায়নি। মেয়েটি কিন্তু তার বাবা মাকে নিয়ে চলে গেল। মানে মেয়েটি যখন গেল, আমি তার 1-1.5 বছর আগে প্রেডিকশন করেছিলাম, তাও কি হয়তো উচ্চ মাধ্যমিক পাস এইটুকুই হতে পারে। সেই অবস্থায় চিন্তা করে দেখুন, আমরা বলি যে মানুষের মধ্যে ঈশ্বরের বাস নেই, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিংস। পিতাকে সুস্থ করার জন্য সেই মেয়েটার আপ্রাণ চেষ্টা। এবং যখন গেল, যেমন একটুখানি ওখানে তো মানে কি বলবো, মানে লাইন থাকে, হ্যাঁ ওখানে চেক আপের জন্য অনেক
প্রবলেম তো থাকে, কেননা ডক্টর দেবী সেঠি, হ্যাঁ, উনি একজন মানে বলা যেতে পারে ঈশ্বর তুল্য মানুষ। ঈশ্বর বলতে যে পাওয়ারটা বুঝি, সেই পাওয়ার ওনার রয়েছে। ইজিয়েস্ট ভাবে ওনাকে গিয়ে চেক আপ করলাম তা নয়, ওনার অ্যাসিস্ট্যান্ট চেক আপ করলেন। প্রথম চেক আপ করা হলো, তারপর যখন আবার অপারেশন করতে হবে, যখন চেক আপ করা হলো, তখন ধরা পড়লো ইয়েস, ঘুমের মধ্যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। আমি আবার বলছি, আমি যদি মিথ্যে কথা বলি, তাহলে রবিবার দিনকে শ্রী বাংলায় আমার যে স্টুডেন্টদের নিয়ে লাইভ অনুষ্ঠান রয়েছে, আশা করি সেদিন ঠিক মতন প্রোগ্রাম হলে লাইভেই তারা অনুষ্ঠান করবে বা রেকর্ডিং হোয়াট এভার, যাই হোক, স্টুডেন্টরা করবে, সেখানে তারা আসবে। হয়তো পরবর্তীকালে এই গল্পটা তাদের মুখ দিয়েও শোনা যাবে। এইবার কি হলো, তারা কিন্তু খুব ভালো মতন চিন্তা করার ব্যাপার আছে। বাবা, আবার দেবী সিটির কাছে যাব, আবার লাখ লাখ টাকা খরচা হবে, কেননা দেবী সিটি মানে ইয়ারকি মারার বিষয়বস্তু নয়, ধন্বন্তরী ঈশ্বর, হ্যাঁ, মর্তের ঈশ্বর তাকে বলা হয়, মিথ্যে কথা নয়, সাদা পোশাকের ভগবান। তাহলে তারা বলতে পারতেন রেমেডি অ্যাপ্লাই করেছি, রেমেডি অ্যাপ্লাই এর জন্য তো আর 3-4 হাজার টাকা 5 হাজার টাকা আমার রেমেডির কস্ট নয়, তারা ফুল রেমেডি অ্যাপ্লাই করেছি। তারা কিন্তু তারপরেও গেল, এবং কি সংঘর্ষ, 1.5 মাস 2 মাস 3 মাস, প্রথমে চেক আপ করলো, আবার ফিরে এলো, তারপরে অপারেশনের ডেট দিল, আবার গেল, অপারেশন করলো, অপারেশন করে ওখানে 1.5 মাস থাকলো। আমি তো বললাম এই সমস্ত এ তো বাচ্চা মেয়ে নয়, এ অ্যাকচুয়ালি কে, এ হচ্ছে আমরা যে বলি না কালী দুর্গা, আমরা যে বলি না মা শারদা, এ হচ্ছে রূপান্তর মাত্র। সেই বাচ্চা মেয়েটা একা হাতে সবকিছু কিন্তু মানে সবকিছু কিন্তু হ্যান্ডেল করলো। এবং সবচেয়ে বড় কথা, কোনোদিন সেই মেয়েটার সাথে যদি আপনাদের দেখা হয়, জিজ্ঞাসা করবেন, প্রতিদিন প্রতি মুহূর্তে তার সাথে আমি থেকেছি। এবং মানে এটা তার মুখ দিয়ে শুনলেই হয়তো ভালো হতো, আমি প্রতি মুহূর্তে থেকেছি বলতে সে আমাকে ঈশ্বর তুল্য মনে করে, সুতরাং আমার ভাইব্রেশন তার মধ্যে ছিলই। এবং আমি তখন আবার বাইরেও চলে গিয়েছিলাম, প্রতি মুহূর্তে ফোন করে, মা সব ঠিক আছে তো, সব ঠিক আছে তো। আসলে তো সে মা নয়, সে আমার কাছে দেবী, সে আমার কাছে মানে আমরা যে মা দুর্গার পূজা করব, আসলে মর্তের মা দুর্গা, আসলে মা কালী, আসলে সরস্বতী, আসলে লক্ষ্মী, অস্বীকার করে লাভ আছে। আসলে তো সে সেই ধরনের, আমি তো তাকে আজকের দিনেও পুজো করি, সে তো জানে না। সে কিন্তু বাবাকে সুস্থ করে নিয়ে এলো, এখন তার বাবা খুব ভালো রয়েছে। তাহলে আমি এত হাজার হাজার টাকা খরচা করে রেমেডিও নিলাম, তারপর এত পরিশ্রম করব, এক্সাম্পল, এটা তো এক্সাম্পল। যদি আপনারা বলেন আমার শরীর খারাপ, স্যার ভালো করে দিন, বা স্যার রেমেডি দিয়ে দিল, বা স্যার রেমেডি দিলে ভালো হয়ে গেল, তাহলে মেয়েটার তারপরের যে এইটা যেটা বললাম, সেটা তো শুধুমাত্র হওয়ার জার্নি, আর এটার প্রস্তুতির জার্নি আরো কত মাস, তার মানে টোটাল 6-7 মাস জুড়ে তার যে মারাত্মক লড়াই শুধু বাবাকে সার্ভাইভ করার জন্য। আমার কাজ কি, আমি যে প্রেডিকশনটা করেছিলাম, তার কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেছে। বললো হ্যাঁ, ঘুমের মধ্যেই কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে, তাও প্রথম অবস্থাতেও ধরা যায়। এই গল্পটা আমি আগেও বলেছি। কিন্তু তাহলে রেমেডি নিলেই যদি একটা অসুখ মানে আমার অসুখ হয়েছে সেরে যায়, তাহলে তার 6 মাসের লড়াইটা কিসের জন্য? সে তো আমাকে বলতে পারতো রেমেডি নিয়েছি, তারপরেও এত পরিশ্রম করতে হচ্ছে, তারপরেও বাবার অপারেশন, আপনি ঘন্টার অ্যাস্ট্রোলজার বলেছে, বলেনি। আজকের দিনে সে কে? সে আমাকে বলে আপনি আমার ঈশ্বর, আর আমি বলি তুই আমার দেবী। সে আমাকে বলে আপনি আমার ঈশ্বর, আমি বলি তুই আমার দেবী। একমাত্র সেই মেয়েটা যাকে আমি প্রণাম করি, পৃথিবীতে আজ পর্যন্ত কাউকে আমি প্রণাম করিনি পিতা মাতা ছাড়া, একমাত্র সেই মেয়েটা। সে আমার কন্যা, কিন্তু তাকে আমি প্রণাম করি, একদম কথায় কথায় আমি তাকে সব সময়, কোনো আশীর্বাদের চিহ্ন নয়, কোনো কিছু নয়, প্রণাম করি, কেননা সে তো আমার কাছে দেবী। উৎপল বাবু ক্যান্সার পেশেন্ট, প্রেডিকশন যখন প্রথম করতে বললেন, সুমন্ত বাবু আমি প্রেডিকশন করতে চাই, আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে আমার জায়গাটা জানতে চাই। তারপর যখন আমি প্রেডিকশন করলাম, প্রেডিকশন শোনার পর উনি বললেন, যতবার শুনলাম আমি অবাক হয়ে গেলাম, অত্যন্ত কোয়ালিফাইড এবং অত্যন্ত শিক্ষিত একজন মানুষ, মার্জিত শিক্ষিত। উনি যখন কথা বলবেন মনে হয় যেন কবিতা বলছে, এত ভদ্র। তিনি বললেন, আমি যখন শুনলাম, শুনে মনে হতো যে এটা আপনি কি করে এত ডিটেলিং করে, এত ডিটেলসে এত নিখুঁত বলতে পারেন। তারপর সেই যে সারেন্ডার করলো, সবচেয়ে বড় কথা
তিনিও বলতে পারতেন, তিনিও রেমেডি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর তিনি বলতে পারতেন আমি তো রেমেডি অ্যাপ্লাই করেছি, কি দরকার। তিনি অপারেশন শুরু হবে তার আগে বলছেন যে আমি অপারেশনে যাচ্ছি, আপনি কিন্তু মানে এই যে আমার কাছে স্যারেন্ডার করা, উনি তো বলতে পারতেন ধর আমি অনেক শিক্ষিত, আমার কাছে যা টাকা পয়সা আছে, আমি রেমেডি নিলাম তারপরেও আমাকে এত করতে হচ্ছে। তাহলে অপারেশন হয়ে যাবার পর যখন জ্ঞান হয়েছে তখন তিনি বেডে বসে বসে আমি যে গুলো বলি সেইগুলো তিনি করছেন এবং বলছেন স্যার আমি এখন ভালো আছি। তিনি এমন টান, তারপরে তার অপারেশন হলো, অপারেশন হওয়ার পরে উনি ফাইটার, সুস্থ হয়ে গেছে। উনি আগে অ্যাম্বুলেন্স ছাড়া বাইরে বেরোতেন না, এখন একদম গাড়ি নিয়ে চলে আসেন আমার কাছে। এই রিসেন্ট তার মায়ের পর্যন্ত রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার জন্য রেমেডি নিয়ে গেলেন। যে মানুষটা অ্যাম্বুলেন্স ছাড়া আমি বেরোতে পারবো না, আমার অসম্ভব, এত ফাইটার। তাহলে তো তিনি বলতে পারতেন যে ধর আমি রেমেডি নিয়েছি তারপরেও আবার এখানে আমার এরকম ডিস্টারবেন্স। তা নয়, তিনি রেমেডি নিলেন। তিনি এরকম একজন মহান মানুষ, এরকম এডুকেটেড মানুষ, এত নম্র মানুষ, প্রত্যেকটা মুহূর্তে স্যার আমার প্রণাম নেবেন। তার ছেলে, কোয়ালিফাইড ছেলে, তার প্রেডিকশন করালেন। তার বাড়িতে যিনি সহযোগিতা করেন, কাজ করেন, তার পরিবারের সবাইকে দিয়ে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করালেন। এটা বোঝার প্রয়োজন আছে যে শুধুমাত্র শিক্ষিত হলেই চলে না, মানসিক ভাবে শিক্ষিত এক্সাম্পল এইবার চলে আসে। জুন মাসে আমার ফরিয়াপুকুরের চেম্বারে একটি মেয়ে, বাচ্চা মেয়ে, ঠিক ওরকম ক্লাস 11-এ পড়ে, তার মাকে নিয়ে এলো। মা অসুস্থ, কিন্তু এবার মা অসুস্থ বলতে মোটামুটি অসুস্থ, একেবারে চোখ হয়ে গেছে, হাঁটতে পারছে না, বুঝতে পারছে তা নয়, মোটামুটি অসুস্থ। এবার আমি প্রেডিকশন করে আটকে উঠলাম, দেখলাম রিসেন্ট কিন্তু এই ভদ্রমহিলার মৃত্যু অনিবার্য। এবার সবচেয়ে বড় কথা, আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম মা তোর সাথে কে এসছে? বলছে আমি একাই এসেছি। আসলে তার দাদু এসে ভেতরে লুকিয়ে ছিল, আমি কিন্তু জানি না। তার দাদু এসে ভেতরে লুকিয়ে ছিল, সে কিন্তু ভাই আমার কথা বলবি না, নিশ্চয়ই কিছু একটা বলেছিল, আমি আমার মাকে নিয়ে এসেছি। আমি বললাম তুই তোর মাকে নিয়ে এসেছিস, এবার আমি কাকে বলবো? একজনকে এই তোমার রিসেন্ট মৃত্যু লক্ষ্য করতে পারছি, এটা বলা যায়? কিন্তু যখন মেয়েটা এসছে ক্লাস 11-এ পরে, সে বলছে স্যার আপনি বলুন, আপনি বলুন। আমি বললাম আমি তো মৃত্যুর জায়গাটা লক্ষ্য করতে পারছি। তখন সে বলছে স্যার আমাকে ওই ডাক্তার বাবুরাই নাকি ওই ধরনের ডাক্তারি শাস্ত্রের সাথেই যুক্ত কেউ বলেছে যে ওনার কাছে গেলে পরে উনি কিন্তু ধন্বন্তরী ঠিক করে দেবেন। সাক্ষী রয়েছে, সাক্ষী আছে, চেম্বারের দেওয়াল, ল্যাপটপ, সবকিছু, আমার প্রেসক্রিপশন, আমার পেন। আজকের দিনে কোনো কিছু নয়। আমি বললাম কোনো রেমেডি দিয়ে কোনো কাজ হবে না, একে কিন্তু আর বাঁচানো সম্ভব নয়। ইভেন পরবর্তীকালে আমার অফিসের যিনি আমার মানে আমার সহকর্মী, তিনি পর্যন্ত বললেন যে রেমেডি দেওয়া যাবে না। যখন আমি বললাম যে এই ভদ্রমহিলাকে তো রেমেডি দেওয়া যাবে না, কেননা সত্যি সত্যি তাই, একদম রিসেন্ট, আর একটা রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর মিনিমাম 7 মাস না কাটলে সেই নেগেটিভিটিকে ব্লক করা যায় না। আর এই মহিলাটি 7 মাসের মধ্যেই মারা যাবে। সে তখন চেয়ার থেকে দাম করে নামলো, নেমে পাটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না, স্যার কিছু একটা করুন, মাকে বাঁচান, মাকে বাঁচান, মাকে বাঁচান, মাকে বাঁচান। আমি তার পেছনে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা দিয়েছিলাম। আমি বললাম কিছু করা যাবে না মা, বিশ্বাস কর কিছু করা যাবে না। সে আমাকে কিছুতেই ছাড়বে না। সে বলছে আপনি কিছু একটা অন্তত রেমেডি দিন, কিছু তো চেষ্টা করুন, আপনি ছাড়বেন কেন? আমি তো দেখলাম এমনিতে খুব একটা মানে মানে কি বলবো, বড় লোক তো নয়, নিম্ন মধ্যবিত্তও নয়। তখন আমি দেখলাম, আমি বললাম না একে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তখন মেয়েটি বলল আপনি মাকে বাঁচাবার একটা চেষ্টা তো করুন। তখন আমি কি করলাম, একটা এই যে টোটাল 6টার মধ্যে যে নেগেটিভিটি ছিল, নেগেটিভিটির যে রেমেডি কস্ট সেটা আমি লিখলাম, লিখে বললাম শোন ইমিডিয়েট একদম ন্যূনতম একটা আমি অর্থ বললাম, অর্থটা আমার এখন মনে পড়ছে না, 1000 বা 2000 হবে, একদম ন্যূনতম বললাম এই অর্থটা দিয়ে তাহলে আমি রেমেডি দিতে চেষ্টা করছি। এবং এটা বললাম যে এই রেমেডিটা দেওয়ার পর তারপর মা যদি আস্তে আস্তে সার্ভাইভ করে তারপর কিন্তু তুই ফুল অ্যামাউন্টটা দিস, এখন কোনো অর্থ দেওয়ার দরকার নেই। কেননা চিটিং করার জন্য আমি চেম্বারে যাইনি, লুচ্চারবি করার জন্য আমি চেম্বারে যাই না, হ্যাঁ মানুষকে ঠকাবার জন্য আমি চেম্বারে যাই না। এটা প্রমাণিত সত্য যে আমি তখন বললাম যে 1000 না 2000 বলেছিলাম যে এই টাকাটা তাহলে তুই দিয়ে যাবি, দিয়ে যাবার পর তারপর রেমেডিটা অ্যাপ্লাই করবি ইমিডিয়েট। রেমেডিটা অ্যাপ্লাই করার পর
তারপর মা যদি আস্তে আস্তে ভালো হয়ে যায়, তারপর কিন্তু তুই আমাকে বাদবাকি টাকাটা আস্তে আস্তে দিয়ে দিবি। এবার আমি যখন প্রেসক্রিপশন করি, প্রেসক্রিপশনের মধ্যে কিছু জ্যোতি চিহ্ন থাকে, মানে এইটাকে কিন্তু ঠিক করা যাবে না, এইটা কিন্তু মারাত্মক নেগেটিভ, এইগুলো ডাক্তারবাবুরাও যেমন করে আমিও করি। এবার যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন আমার যিনি সহকর্মী তিনি বললেন না না এই রেমেডি দেওয়া যাবে না, সেখানেও কান্নাকাটি লাফড়াবাজি। জুন মাসে যারা ফরিয়াপুকুরে এসেছিলেন তারা জানেন, লাফড়াবাজি হয়ে গেল। এবার তৎক্ষণাৎ তো রেমেডিটা পাওয়া যাবে না। আমি বললাম তাহলে একটা কাজ করবি, তারপর বোধহয় আর একটা চেম্বার ছিল, আমি বললাম পরের চেম্বারে এসে রেমেডিটা তাহলে নিয়ে যাবি। কিন্তু আমি আবার বলছি আমি চেষ্টা করতে পারি, তুই বলেছিস বলে তাই, কিন্তু এই জায়গাটা প্রমিনেন্ট দেখা যাচ্ছে না। সে বললো তাও আপনি চেষ্টা করুন। চলে গেল। চলে যাওয়ার পর নেক্সট চেম্বারে আর রেমেডিটা নিতে এলো না। সে কিন্তু ওই 1000 না 2000 টাকা রেমেডির জন্য দিল, এবং তার বিনিময়ে যে রেমেডিটা নেবে তারপর কিন্তু সে রেমেডিটা নিতে এলো না। ভালো করে শুনুন, আমি যে একটা চেষ্টা করব, চেষ্টা করেও কোনো লাভ ছিল না, কিন্তু সে বললো বলে চেষ্টা করবো, সে রেমেডিটাও নিতে এলো না। মানুষকে আপনি সংবেদনশীল বলেন, মানুষকে আপনি শিক্ষিত বলেন, ছোট লোক মানে আমি আবার বলছি মেন্টালি যারা অশিক্ষিত তারা যে সমাজে ক্লিবলিঙ্গ, তারা যে সমাজে কিভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। এবারে মেয়েটা কিন্তু শেষের যে চেষ্টা সেটাও কিন্তু করতে এলো না, সে কিন্তু আর রেমেডিটা নিতেই এলো না। সে হঠাৎ করে 1000 টাকা ডিপোজিট করে দিয়ে সেই যে চলে গেল, আর রেমেডি নিতে এলো না। তার 2-1 দিন পরেই কিন্তু একটা জায়গা ছিল, আমি যুদ্ধকালীন তৎপরতায় সেই রেমেডিটা রেডি করলাম, সে কিন্তু রেমেডি নিতে এলো না। এটা কিন্তু জুন মাসের কথা। চিন্তা করুন কি ধরনের কুলাঙ্গার, কি ধরনের অশিক্ষিত, কি ধরনের নির্বোধ মানুষদেরকে নিয়ে আমরা আমাদের সমাজে বাস করছি। এইবার আগস্ট মাসের ফরিয়াপুকুরের চেম্বার, এইবারের ফরিয়াপুকুরের চেম্বার সকাল 10টা থেকে সেই যে মহিলাটি প্রেডিকশন করাতে এসেছিল তার মেয়েকে নিয়ে, তার বাবা অর্থাৎ বাচ্চা মেয়েটির দাদু এসে বসে রয়েছে, কি না সেই মেয়েটি মারা গেছে। সেই দাদুর মূল যে জায়গাটা, যে সে তো ভালোই সুস্থ ছিল, আপনি বলেছিলেন মারা গেছে, এইটা কিন্তু একটা লাইভ অনুষ্ঠানে হয়েছিল, আপনি বলেছিলেন মারা গেছে মারা গেছে তার, এবং সবচেয়ে বড় কথা যে রেমেডিটা তো নেওয়া হয়নি, তাহলে টাকাটা ফেরত দিন। এইটুকু প্রথমত হচ্ছে আমার সহকর্মী যে কখনো একটা টাকাও ফেরত দিতে পারে না। সহকর্মীর একটা জায়গা কি, আমি বারবার ধরে বলছি, ওই সমস্ত 500 টাকা 1000 টাকা চা খেলে টিপস দিই, সেটা বড় কথা নয়, এথিক্সের জায়গা। সে রেমেডিটা নেয়নি, বাদ দিন। রেমেডিটা নিলে নয় কি ধরনের ব্লেম দিত সেটাও আমি বুঝতে পারছি। আমি যে এতবার 1 ঘন্টা ধরে বললাম রেমেডি নেবো না, সেটা কিন্তু সে নয়, যে বাঁচাবার চেষ্টাটা করুন, তখন কিন্তু ওই বাচ্চা মেয়েটা আর নেই, না বাচ্চা মেয়েটা নেই, এবার না টাকাটা ফেরত দিন। অদ্ভুত ব্যাপার, সে 1000 টাকা দিল, বলল মাকে বাঁচাবার শেষ চেষ্টাটা করুন, তাই জন্য আমি বললাম 1 ঘন্টা ধরে বললাম বাঁচানো যাবে না, এবং সে রেমেডিটাও নেয়নি। কিন্তু সে শুধু এসে 10টা থেকে ওই 1000 টাকা নেওয়ার জন্য বসে আছে, ওই বুড়াটা তা নয়। আপনারা যে বলেন না ছোট লোক মানুষ সবাই সমান, খারাপ ভালো বলে কিছু হয় না, ছোট লোকগুলোকে জুতো পেটা করতে হয়। ছোট লোকগুলো মানে আমাদের সমাজে যে কি নিকৃষ্টতম নেগেটিভ ইনফ্লুয়েন্স ছড়াচ্ছে ভাবতে পারবেন না। যারা যারা আসছে তাদেরকে নেগেটিভ কানের মধ্যে উল্টো পাল্টা কথা বলছে। কিসের রাগ না, আপনি বলেছিলেন আমার মেয়ে মারা যাবে তাই জন্য মারা গেছে। আমি যখন বলেছিলাম মেয়ে মারা যাবে, সবটা ক্যালকুলেশন করতে আমি বারবার ধরে আমি বলেছিলাম আমার কাছে আসার জন্য। এখান থেকে দুটো জিনিস বোঝা যায়, যে আমার মুখ নিঃসৃত বাণী দৈব বাণী। আমি অন্তত 1 ঘন্টা ধরে বলেছিলাম একে বাঁচানো সম্ভব নয়, একে বাঁচানো সম্ভব নয়। তখন তার দাদুকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। বাচ্চা মেয়েটা, কিছু তো বন্দোবস্ত করুন, কিছু তো বন্দোবস্ত করুন। তাও তার 50,000 40,000 1 লাখ টাকার কোনো রেমেডি নয়, 1000 না 2000 টাকা সে দিয়ে গিয়েছিল। ঠিক আছে, আমি রেমেডিটা তাও কিন্তু আমি একটা শেষ চেষ্টার জন্য রেমেডিটা এনে রেখেছিলাম, রেমেডিটাও নিতে এলো না। এবং সেই বুড়োটা 10টা থেকে বসে ওই আমার ওই 1000 টাকা ফেরত দিন, 1000 টাকা ফেরত দিন। নেগেটিভ ইনফ্লুয়েন্স আসবে কেন ভাই? নেগেটিভ ইনফ্লুয়েন্সটা আসবে কেন ভাই? এবং ভয়তে সে আমার চেম্বারে পর্যন্ত আসেনি। আমার যিনি সহকর্মী তিনি অত্যন্ত অত্যন্ত জেনুইন এবং ভদ্র মানুষ, তাকে ফেরত দিন ফেরত দিন ফেরত দিন, এবং যে আসছে তাকে উল্টোপাল্টা কথা বলছে। একটা বাচ্চা মেয়েকে উল্টোপাল্টা কথা বলেছিল যে ধুর এনার কাছে এসছে বেকার বেকার। তারপর যখন
সেই বাচ্চা মেয়েটা যখন জানালো, যখন তাকে চেস করা হলো, বাচ্চা মেয়েটার সামনে সেই বুড়া হাবড়া দামড়া লোকটা বলছে না আমি তো বলিনি, ও মিথ্যা কথা বলছে। সেই বাচ্চা মেয়েটা মিথ্যা কথা বলবে? যেই বাচ্চা মেয়েটা কোনোদিন আমার চেম্বারেই আসেনি, আমার কাছে আসেনি, তারপর যদিও চেম্বারে ঢোকার পর আমার প্রেডিকশন বুঝতেই পারছেন। তাহলে দুটি ঘটনা উল্লেখ করলাম। এই যে প্রথম, এই যে উৎপল বাবু, এই যে মানস বাবু, এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশে গুটি কয়েক হাতে গুনে বলা যেতে পারে। আর বেশিরভাগ কিন্তু এই ধরনের চরম অশিক্ষিত এবং চরম অশিক্ষিত। তাই পরিষ্কার একটা কথা জানিয়ে রাখি, কোন রোগ নিয়ে কেউ কোনোদিন রোগ সারাবার জন্য কে কোথায় ফোন করে বলেছে স্যারকে ছুঁয়ে আমার শরীর ঠিক হয়ে গেছে, আমি কোনোদিন তো বলিনি। কে কি বলেছে গুলি মারুন তাদের কথা। কে স্যারের কাছে এসে আমার রোগ ঠিক হয়ে গেছে, কে স্যারের কাছে এসে আমার এই ঠিক হয়ে গেছে, আমি কোনোদিন বলেছি? আমি বলিনি। এটা কিন্তু আমার নির্দেশ রইল, কোন রোগ নিয়ে কখনো আমার চেম্বারে আসবেন না। এবং সেই বুড়াটা ভয়তে আমার সামনে পর্যন্ত আসেনি, সে কিন্তু না ওনার সামনে যাব না, যে মরে রয়েছে তাকে মারতাম না, কিন্তু আমার সামনে আসতে এত ভয় কিসে? সে কিন্তু ওইখানে গিয়ে বেকার মানুষগুলোকে উল্টো পাল্টা কথা বলছে। তাহলে দুটি ঘটনা বললাম, কিন্তু শেষের ঘটনা এই যে বয়স্ক বুড়ো হাবড়াটা, এই ধরনের মানসিক কথাই কিন্তু আমাদের পশ্চিমবাংলা, আমাদের সমাজ, রাষ্ট্র, দেশ ঠিক 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 করছে। মানসবাবুর মতন, মানসবাবুর মেয়ের মতন, মানসবাবুর ওয়াইফের মতন বা উৎপল বাবুর মতন মানুষ গুটি কয়েক আপোষ কাজ দিয়েও দেখা যায় না। তাই রোগ নিয়ে কখনো যদি কেউ এসছেন, তাহলে আমি বলে রাখলাম, সে বাবা হাঁটতে পারছে না, ওনাকে যদি না দেখেন তাহলে উনি খানি উড়ে যাবেন। কে মূল্য, কে অজ্ঞান হয়ে গেল, চিৎপটাং হয়ে গেল, কোনো দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি না। আমি আবার হাত জড়ো করে বললাম যে সেপ্টেম্বর মাস থেকে কোনো রোগ নিয়ে কেউ আমার কাছে আসবেন না। ডাক্তার বাবুর কাছে যাবেন, যদি ডাক্তার বাবুর কাছে যেতে না পারেন আমাকে বলবেন। আমার অনেক স্টুডেন্ট ডাক্তার, একদম চেম্বার ফিস দিয়ে চেম্বারে গিয়ে দেখাবেন, পরিষ্কার। এবার তিনি যা করবে, আমার কাছে কখনো কোনো রোগ নিয়ে আসবেন না। জন্মচক্রটি যদি লক্ষ্য করা যায়, এই জাতকের জন্মচক্রটি বৃষ লগ্ন আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং বৃশ্চিক রাশি। 1 নম্বর ঘরে রাহু, 2 নম্বর ঘরে কোনো গ্রহণী, 3 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 4 নম্বর ঘরে শনি, 5 নম্বর ঘরে প্লুটো, 6 নম্বর ঘরে বুধ এবং মঙ্গল, 7 নম্বর ঘরে চন্দ্রকেতু, 8 নম্বর ঘরে শুক্র এবং বৃহস্পতি, 9 নম্বর ঘরে কোনো গ্রহণী, 10 নম্বর ঘরে রবি, 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কোনো গ্রহণী। আর যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করা যায়, 1 নম্বর ঘরে রাহু, 2 নম্বর ঘরে কোনো গ্রহণী, 3 নম্বর ঘরে কোনো গ্রহণী, 4 নম্বর ঘরে শুক্র, 5 নম্বর ঘরে কোনো গ্রহণী, 6 নম্বর ঘরে বৃহস্পতি এবং বুধ, 7 নম্বর ঘরে চন্দ্র এবং কেতু, 8 নম্বর ঘরে মঙ্গল এবং নেপচুন, 10 নম্বর ঘরে শনি, 8 নম্বর ঘরে মঙ্গল এবং নেপচুন, 9 নম্বর ঘরে শনি, 10 নম্বর ঘরে রবি, ইউরেনাস, নেপচুন, 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কোনো গ্রহণী। প্রথম কথা যেটা, যে আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি বিজনেসম্যান, চিৎকার করে কোনো লাভ নেই। বুঝতে পারলে? তোমাদের মতন মানুষের জন্য চিৎকার করলে আমার শরীরটাই কেবল খারাপ হবে, চিৎকার করে কোনো লাভ নেই। আমি চন্দ্র এবং কেতুর অবস্থান একসাথে দেখতে পাচ্ছি, আবার চন্দ্র এবং কেতুর অবস্থান একসাথে দেখতে পাচ্ছি কোথায়? 7 নম্বর ঘরে। তুমি ব্যবসা করো, কিন্তু ব্যবসা একদম জিরো, মাইনাসে রান করছে। আবার যদি 10 নম্বর ঘরটা দেখা যায়, কেননা 1 7 10 কানেকশন, তাহলে দেখতে হবে। যদি 10 নম্বর ঘরটা দেখা যায় তাহলে কিন্তু শনি এবং রবি, কেননা 10 নম্বর ঘরটা কিন্তু কুম্ভের ঘর, তাহলে শনির ঘর, সেখানে রবি বসে রয়েছে। আর 1 নম্বর ঘরটা যদি দেখা যায় শুক্রের ঘর, সেখানে রাহু বসে রয়েছে, সেই শুক্র কিন্তু 8 নম্বর ঘরে বসে রয়েছে এবং বৃহস্পতির সাথে বৃহস্পতির ঘরে বসে রয়েছে। তাহলে 1 নম্বর, 6 নম্বর, 1 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর, এই 3টে ঘরই কিন্তু নেগেটিভ হয়ে গেল। আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। কেমন? সুতরাং বিজনেসের জায়গাটা, আমি প্রথমে অ্যাস্ট্রোলজিক্যাল জায়গাটা বলিনি, তারপর অ্যানালাইসিসে আসবো। তাহলে এই জায়গাটা নেগেটিভ হয়ে গেল। যদি গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, যদি গ্রহ আমাদের রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, তাহলে এক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা তোমার একদম নেগেটিভ।
একজন ব্যবসাদারই কিন্তু তুমি নয়। বিজনেস যে পলিসি, বিজনেস যে ইমপ্লিমেন্টেশন, অ্যাপ্লিকেশন, কোনো কিছু তুমি কিচ্ছু জানো না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি শুধু বড় লোক হতে চাই, অনেক বড় লোক হতে চাই, জানিস আমি স্বপ্ন দেখি কোটিপতি, অরবপতি, হ্যানপতি, ত্যানপতি হব। কিন্তু আমি যে স্বপ্নটা দেখছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পারি, কিন্তু জেগে জেগে যদি স্বপ্ন দেখি এবং সেটাকে যদি অ্যাচিভ করতে হয়, তাহলে কিন্তু আমাকে প্রচুর প্রচুর এবং প্রচুর পরিশ্রম করতে হবে, করা প্রয়োজন। এটা কিন্তু তুমিও বোঝো। 4 নাম্বার ঘরে শনি এবং রবি পরিবর্তন যোগ ক্রিয়েট হয়েছে। কেন? রবি 10 নাম্বার ঘরে শনির ঘরে, আর 4 নাম্বার ঘরে রবির ঘরে শনি, তাহলে 10 এবং 4 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ ক্রিয়েট হয়ে গেছে। তাহলে ক্ষেত্র এবং আমার যে সংসার, ব্যক্তিগত জীবনের যে ক্ষেত্র, তার মধ্যে পরিবর্তন ক্রিয়েট হয়ে গেছে। এবার এই ক্রিয়েট হয়ে যাওয়ার জন্য একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায়, যে আমি যখন বিজনেস করতে পারছি না, তার জন্য আমার ঘরের মানুষ দায়ী। বিজনেসে দেখা যাচ্ছে ইনভেস্টের প্রয়োজন, আমি বিজনেসটাকে লসে রান করিয়ে দিয়েছি, বা বিজনেসে অনেক ধার হয়ে গেছে, সেই ধার শোধ করতে হবে, বা লসে রান চলছে। এবার বিজনেসটাকে বাড়াবার জন্য সেখানে কোনো ক্যাপিটাল ইনভেস্ট করার প্রয়োজন আছে। সেই ইনভেস্ট, তুমি আমাকে পয়সা দাও, বাবাকে বলবে, মাকে বলবে তুমি আমাকে পয়সা দাও, গলার হারটা বিক্রি করে পয়সা দাও, তোমার অর্নামেন্টস বিক্রি করে পয়সা দাও, বাবাকে বলবে তোমারও নামে জমিটা আছে সেইটা বিক্রি করে পয়সা দাও। এবারে সবকিছুর ব্লেম, সবকিছুর দায় কিন্তু চলে যাবে, বা সবকিছুর রাগ বা তার ব্যর্থতার কারণ সবকিছু কিন্তু সে আঙ্গুল তুলবে বাবা মাকে, এবং ঘরটাকে সে কিন্তু নরক বানিয়ে ফেলবে। কি দিতে হবে, নয়তো দেখা যাবে চিৎকার চেঁচামেচি, লাফালাফি, বিজনেস এই অবস্থায় আমি পারছি না, ব্যর্থতার কারণ আমি। 140 কোটি মানুষের মধ্যে আমি তো বললাম 90% মানুষ, 140 কোটি বলা ভুল হবে, 5% মানুষ তো একদম দুনিয়াটাকে রাজ করেছে, মানে আমাদের ভারতবর্ষকে যদি দেখা যায়, আর যে 5% মানুষ, আর 95% মানুষের মধ্যে 90% মানুষ কিন্তু আমার ব্যর্থতার জন্য দায়ী। সেটা সে মানে বিবাহ হোক, ব্যবসা হোক, যে কোনো কর্মের ক্ষেত্রে হোক, বা যে কোনো ব্যর্থতার জন্য হোক, জানেন ওই ব্যর্থতার জন্য কিন্তু আমি দায়ী নই। এইগুলো ঘটেছিল, মা এই করেছিল, বাবা এই করেছিল, বউ এই করেছিল, সন্তান এই করেছিল, তাই জন্য কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি। ব্যর্থতার কারণ যে আমি, সেটা কিন্তু কোনোদিন এই 90% মানুষ কখনো কোনোদিন স্বীকার করে না, কখনো কোনোদিন না। আমি একটা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, তারপরে দেখা গেল আমার কর্মতে একদম নেগেটিভ ইনফ্লুয়েন্স, ওই অ্যাস্ট্রোলজারটা বেকার। আমি যে ঠিক মতন কাজটা করতে পারলাম না, কখনো আমার দিকে আমি আঙ্গুল তুলি না, আত্মসমালোচনা করি না, স্ক্রুটিনি করি না যে কেন এরকম আমার হচ্ছে, কখনো কিন্তু করি না। এটা 90% মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে এই যে 4 নাম্বার এবং 10 নাম্বার ঘরের মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে, ঘরের মানুষের সব দোষ, বা যখন যেটা চাইবো তখনই সেটা দিতে হবে, হ্যাঁ সেটা যেভাবেই হোক দিতে হবে, সেটা কোনো কিছু বিক্রি করেই হোক, জমি হোক, অর্নামেন্টস হোক, যাই হোক বিক্রি করেই দিতে হবে। এবং কি করবে, পেটে ধরেছে সন্তান, তাই জন্য স্যাক্রিফাইস করে যাচ্ছে। এই ধরনের উচ্ছৃঙ্খল, অসভ্য, জোচ্চোর ছেলেতে মানে কি বলবো, ঘরে ঘরে রয়েছে। আমি জানি আমার চেম্বারেও এরকম প্রচুর আসে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এখন একটা ব্যাপার যেটা পরিষ্কার ব্যাপার, যে আমি একটা বিজনেস করছি, বিজনেস রোলিং কিভাবে হয়, আমি বিজনেস করছি, আমি এই টাকা লাভ হলো, এই টাকা সঞ্চয় করলাম, এইখান থেকে যে কোনো একটা টাকা আমি আবার আমার বিজনেসে ঢাললাম। কিন্তু তোমার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একটা টাকা নিচ্ছি, বিজনেস ফ্লপ হয়ে যাচ্ছে, আবার বাড়ি থেকে টাকা নিচ্ছি, আবার বিজনেস ফ্লপ হয়ে যাচ্ছে। এটাকে ইয়ার্কি মারা হচ্ছে নাকি? হ্যাঁ, এটাকে বিজনেসের নামে এটা কি নটঙ্কি হচ্ছে নাকি? হ্যাঁ, এটা কি ধরনের নোংরামি হচ্ছে আমি বুঝতে পারছি না। এরকম ভাবে জীবনে কেউ কখনো দাঁড়াতে পারে? আমাকে আবার বলতে হচ্ছে, তোমার এই মানসিকতা, তোমার এই নেচার, তোমার এই ইমপ্লিমেন্টেশন, তুমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে, তারপরে অটোমেটিকলি বিজনেস হতে শুরু করবে, বিজনেসের টাকা রোলিং, ব্যাস ছেলে আমার দারুণ হয়ে গেল। আর যখনই হবে না, কেননা তোমার নেচারটা তো পরিবর্তন হবে না। তোমাকে যদি আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি, তারপর কি তোমার নেচারের পরিবর্তন হবে? নেচারটা তো পরে আসছে, আরো নেচারের তো পরিবর্তন হবে না। তাহলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই দেখা গেল তুমি প্রচুর অর্থ খরচ করে করলে, কিন্তু আলটিমেট তুমি সফল হবে কি করে?
যদি নেচারটাকে পরিবর্তন না করো, আমাকে সফল হতে হবে এবং তার জন্য যা করতে হয় তাই করব। এই ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং পুরোপুরি সমর্পণ যদি না করে দাও, যেই মানুষটা ভালো দুরন্ত বিজনেসম্যান, ব্যবসার পেছনে তার নলেজ, তার দৃষ্টিভঙ্গি, অবজারভেশন, মার্কেট নিয়ে তার চর্চা এবং প্রোডাক্ট নিয়ে তার চর্চা, কখনো কোনোদিন স্ক্রুটিনি করেছো যে ওই লোকটা এত ভালো বিজনেস করে কি করে? আমি বসে রইলাম, বসে বসে গুলটাপ্পি মারলাম, বাবার পয়সায় বিজনেস করে আমি বিজনেসম্যান, বাস সামনে একটা গাড়ি দান করিয়ে রেখে দিলাম বা একটা দামি বাইক দান করিয়ে রেখে দিলাম, আমি বিজনেসম্যান হয়ে গেল? আমি বিজনেসম্যান হয়ে গেল? হ্যাঁ, আমি এখনই জানিয়ে দিচ্ছি, পুরো প্রেডিকশনটা করছি না, তার আগেই জানিয়ে দিচ্ছি, বাবা আমি তোমাকে কিন্তু কোনো রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে পারবো না। অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে, তার কারণ তোমার নেচারের পরিবর্তন হওয়া অনেক অসুবিধা রয়েছে। কেন রয়েছে সেগুলো বলছি, আমি আগেই বলে রাখছি। আমি তোমার প্রেডিকশনটা করছি, ফিজ নিয়েছি, প্রেডিকশন করছি, কিন্তু তোমার রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই আমি কোনো মতেই করতে পারবো না, কোনো মতেই না। তুমি যতই বলো স্যার আমার এইবার পরিবর্তন, কেন তুমি পরিবর্তন করে দেখাও। আর এই সমস্ত ছেলের আমি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি না। এই ধরনের ছেলের বলা ভুল হবে, এই ধরনের মানুষের, এই ধরনের যদি কোনো মেয়েও হয় বা এই ধরনের ছেলে হোক, যাই হোক, তার রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি না, তাকে স্টুডেন্ট বলে আমি ডাকতে পারবো না, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে রেখে দিলাম। তুমি তোমার বিজনেস করে রেখেছো, বিজনেস প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে বারণ করেছো, আমি আলোচনা করব না। এইবার দেখা গেল যে তোমার জানাশোনা, তোমার গার্লফ্রেন্ড বা কোনো একটা ভালো মেয়ে এলো বা বন্ধু এলো বা জানাশোনা এমন কেউ এলো, দারুণ বিজনেস, কি করেছিস? কেননা তোমার কিন্তু বাইরের চটকটা মারাত্মক, ভেতরে ঢুকলে দেখা যাবে এসি রয়েছে, ঝাঁ চকচকে ব্যাপার, একটা নেল পালিশ গন্ধ বেরোয়, আমি দেখেছি। এবার দারুণ করেছিস, এবার তাদেরকে দেখা যাচ্ছে, তাদেরকে তুমি স্যাটিসফাই করার জন্য, আরে নিয়ে যা, এটা তোদেরই দোকান, ব্যাস তাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছ, আরে নিয়ে যা, আরে কি বলছিস, আরে নিয়ে যা না, কোনো ব্যাপার, এটা আমার তরফ থেকে তোকে গিফট, এরকম করছো। বিশেষ করে অপোজিট সেক্সের প্রতি এত মারাত্মক নেগেটিভ ভাবে প্রভাবিত তুমি করো, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কোন বিজনেসম্যান কখনো তার বিজনেস ক্ষেত্রে এই ধরনের কখনো কোনো রিলেশনকে কখনো প্রশ্রয় দেয় না। আমি আমার স্টুডেন্টদেরকে দেখেছি, তারা বিজনেস করছে, আমি কোনো কারণে চলে গেছি, তারা অনেক সময় না স্যার উচার করে, কিন্তু আমি কি দাম বল, একদম সকলে যে দামটা দিচ্ছে আমিও সেই দাম দিয়ে কিন্তু প্রোডাক্ট নিয়েছি। আমার কাছে এলেও কিন্তু সেটা, সে যতই আমার আপন হোক, যতই আমার কাছের হোক, যখন আমার চেম্বারে আসছো, আমার প্রফেশনাল ক্ষেত্রে আসছো, তখন কিন্তু চেম্বার ফিস দিয়েই আমার কাছে ঢুকতে হবে, তখন কোনো কিছু নিলে কিন্তু ফিস দিয়েই নিতে হবে, তার কারণ প্রফেশনাল এথিক্স এটা। তোমার মধ্যে সেই জায়গাটা কিন্তু আমি কোনো মতে লক্ষ্য করতে পারছি না। দেখা গেল কোনোদিন কাঁচা টাকা পেয়ে গেলে কিছু, বা বাবা হয়তো কোনো কারণে দেখা গেল 10 লাখ টাকা 5 লাখ টাকা জমি বিক্রি করে দিয়েছে, সেই দিন রাত্রিবেলায় ওই দোকানে বসেই পার্টি চলছে, হ্যাঁ, শাটার নামিয়ে বা যেভাবেই হোক, আমি তো আর সামনে গিয়ে দেখিনি, সকলের অলক্ষ্যে সেখানেই পার্টি চলছে। আজকে পয়সা রয়েছে, ওই পয়সাটা যে মা তার দেখা গেল মঙ্গলসূত্র বিক্রি করে দিয়েছে, ওই পয়সাটা দেখা গেল বাবা তার শখের যে জমিটা ছিল সেই জমিটা বিক্রি করে দিয়েছে, ওই পয়সাটা যে মা তার দেখা গেল যে হাতের যে সোনার চুড়ি দুটো বিক্রি করে দিয়েছে বা কানের দুল বিক্রি করে দিয়েছে, সেই টাকা দিয়ে তুমি বন্ধুদের মন রক্ষার্থে ছি 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 নেশা করো, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, শুনতে খুব খারাপ লাগবে, তোমার দোকান যে প্রোডাক্ট নিয়ে, সেই প্রোডাক্ট উপলক্ষে বা পয়লা বৈশাখ বা যে নানান দিন আছে, বিরাট আয়োজন, বিরাট পুজো হয়, বিরাট খাওয়া দাওয়া হয়। ঈশ্বরের পূজা এরকম করে হয় না বাবা। ঈশ্বরের পূজা বিরাট আয়োজন করলাম, যেই টাকাটা দিয়ে পুজোটা করছো সেই টাকাটা তোমার জ্যান্ত দেবীর শখের দেখা যাচ্ছে গলার হারটা বিক্রি করে, তোমার জ্যান্ত দেবতার মানে প্রচুর পরিশ্রমের ফলে অর্থ সঞ্চয় করে যে জমিটা কিনেছিল সেই জমিটা বিক্রির ফলে, এরকম ভাবে কখনো কিন্তু পুজো আচ্ছা করে, প্রথমত হচ্ছে এই ঈশ্বর, তুমি তো সম্পূর্ণভাবে লোক দেখানো সবকিছু করো। লোক বড় মারাত্মক জিনিস জানো বাবা, জনগণ বড় মারাত্মক জিনিস। সুখের দিনে দেখবে পিল পিল করে আসছে,
আর যখন দেখবে তুমি একদম স্প্যাস্ট হয়ে যাচ্ছ, যদি বাবা যদি পয়সা না দিতে পারে, বিজনেসটা যখন চুপচাপ বসে থাকবে, তখন তোমার জানা বন্ধু, জানা মানুষ তোমার দিকে ফিরেও চাইবে না। তুমি কিছু বলতে চাইলে আমি এখন বিজি, পরে দেখা করবো বলে চলে যাবে। বাচ্চা ছেলে তো, তুমি পরবর্তীকালে বুঝতে পারবে যে এই জনগণ, এই মানুষ সবাই কিন্তু ওই মৌমাছির মতন। যখন তোমার কাছে মধু থাকবে, মিষ্টি থাকবে, তখন সেখানে গিয়ে কিন্তু হুল ফোটাবে, সেখান থেকেও আহরণ করবে। হ্যাঁ, আর যখন তুমি বিপদে পড়বে তখন কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তুমি যে বিজনেস করো, সেই বিজনেসে কিন্তু ধার 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 এবং ধার, সারাক্ষণ ধার। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চন্দ্রকেতু এবং শুক্রকে 2:1% মধ্যে দিয়ে হিট করছে। আলটিমেট কত টাকার বিজনেস করলি বাবু? আজকে না দেখা গেল 3 লাখ টাকার বিজনেস করলাম, 1 লাখ টাকার বিজনেস করলাম, 2 লাখ টাকার বিজনেস করলাম, 50,000 টাকার বিজনেস করলাম। বাহ, ছেলেটা তো দারুণ বিজনেস করলো। দেখা গেল 1% কেবল টাকা পেয়েছে, বাদ বাকি সব দেখা যাচ্ছে ধার ধার ধার। আরে বিজনেস তো করেছি, এই হচ্ছে তোমার এক্সাম্পল সেট করবে। আরে বিজনেস তো করেছি রে ভাই, এই হচ্ছে এক্সাম্পল সেট করবে। তুমি তোমার জীবন এবং মা এবং বাবা তোমার সাথে সম্পৃক্ত রয়েছে, কেননা তাদের সন্তান তুমি। একদম মানে ব্যর্থ হওয়ার জন্য যে যে কোয়ালিটির প্রয়োজন, তোমার মধ্যে মারাত্মক রকমের কোয়ালিটি দেখা যাচ্ছে। আমি প্রেডিকশনটা করতে করতে কষ্ট পাবো, কষ্ট পেয়ে হাসবো, তারপর আবার আমি তোমাকে ভুলে গিয়ে অন্য আরেকজনের প্রেডিকশন করব। কিন্তু তোমার নেচার, তোমার বিহেভিয়ার, আমি যে সাবজেক্টটা সম্পর্কে জানি না, আজকে যদি আমি ডক্টর সুমন্ত জি চৌধুরী, আমি ডাক্তারি করব, আমি ডাক্তারি করতে পারবো? আমি তো ডাক্তারি সম্পর্কে কিছু জানি না। আজকে তোমাকে যদি বলা হয় যে আমার গড়িয়াহাটের চেম্বারটা বা মেদিনীপুরের চেম্বারটা বা বহরমপুরের চেম্বারটা করে দিও, তো তুমি একটা কোনো প্রেডিকশন করতে পারবে? প্রেডিকশন তো তুমি কিছু জানোই না, তুমি তো অ্যাস্ট্রোলজি কিছু জানোই না, সেরকম বিজনেসের তুমি তো কিছু জানোই না। তোমার বাবার সবচেয়ে বড় দোষ কি জানো তো? যে অপাত্রে দান করেছে। মানুষ, আমি জানি বাবারা মায়েরা সন্তানের প্রতি অন্ধ হয়, কিন্তু যখন একটা প্রফেশনের ব্যাপার, সেখানে এরকম অন্ধ হওয়া মানে অহেতুক অর্থ অপচয় ছাড়া কিন্তু আর কোনো কিছু নয়। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তোমার গার্লফ্রেন্ড রয়েছে, তুমি যদিও মেয়েদের ভীষণ ভালোবাসো, প্রচুর মেয়ের সাথে তোমার সম্পর্ক রয়েছে, কিন্তু নির্দিষ্ট প্রেমিকা বলতে বা গার্লফ্রেন্ড বলতে যেটা বোঝায় সেটা কিন্তু তোমার আছে। এবং কলকাতা থেকে খুব শর্ট ট্যুর, আমি একটা জাস্ট এক্সাম্পল বলছি, যেমন মনে করো মন্দারমণি, যেমন মনে করো দীঘা, বাস এইটুকুই মনে পড়ছে, আর মনে পড়ছে না। একদম সামনাসামনি বকখালি, হ্যাঁ, এই ধরনের জায়গাকে একদম কাছাকাছির যে ট্যুর, সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে শুক্র 8 নম্বর ঘরে, এবং শুক্রের ঘরে রাহু বসে রয়েছে, এবং শুক্রের ঘরে মঙ্গল বসে রয়েছে। তার মানে সেখানে দেখা গেল 3-4 দিনের জন্য গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে চলে এলে, হ্যাঁ, কোনো গাড়ি ভাড়া করলে, তোমার গাড়ি নেই বাইক রয়েছে দেখতে পাচ্ছি, কোনো গাড়ি ভাড়া করলে লাক্সারিয়াস ভাবে, বাস মেয়েটা ভাবলো কোটিপতি আমার বয়ফ্রেন্ড। কেননা সিকিউরিটি তো একটা বিশাল বড় ব্যাপার। তার প্রেডিকশন করছি না, তাকে নিয়ে কিছু বলবো না, তাকে 3-4 দিন ঘুরতে নিয়ে চলে গেলে দেখা গেল ভালো একটা হোটেলে। আবার বলছি, এই যে আনন্দ করছো, ফুর্তি করছো, যে টাকাটা দিয়ে, সেই টাকাটা দেখা যাচ্ছে তোমারই মায়ের গলার হার বিক্রি করা, বা তোমার বাবার বহুদিনের পুঁজির দ্বারা যে জমিটা কেনা, সেই জমিটাকে বিক্রি করেই। বাবা, আমি এতটাও নির্বোধ নই, বুর্বক নই যে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড 2-3 দিনের জন্য, একদিনের জন্য যদি কখনো, ওই যে বললাম বকখালি হোক, দীঘা হোক, মন্দারমণি হোক, যখন যাচ্ছে, তার মানে সেখানে গিয়ে তারা কি করছে? সেখানে গিয়ে তারা, সেই গার্লফ্রেন্ডও নিশ্চয়ই তোমাকে বলছে না তোমাকে কিন্তু জীবনে বড় হতে হবে, ভালো মতন সফল বিজনেসম্যান হতে হবে, আর তুমিও নিশ্চয়ই তার কাছ থেকে ইন্সপিরেশন নেবার জন্য যাচ্ছ না। সেখানে যে তুমি কি করছো সেটা ভালো মতোই বুঝতে পারছি। আমি আজকের দিনে চ্যালেঞ্জ করে দিতে পারি, এরকম এর আগেও তুমি 3-4 জন, মিনিমাম 3-4 জনের সাথে কিন্তু প্রেমজ সম্পর্ক ক্রিয়েট হয়েছিল। হয়তো প্রেমই হয়েছিল, তুমি অন্য কোনো সেন্স কিছু করনি, প্রেমই হয়েছিল। পরবর্তীকালে তারা বুঝতে পেরেছে তুমি একটা উজবুক এবং তুমি একটা বুর্বক। কিন্তু যখন এরকম নিয়ে গিয়েছিলে এবং নিয়ে যাওয়ার পর তারপর সেখানে দেখা যাচ্ছে উদম ফিজিক্যাল রিলেশন হয়েছে, তারপর যখন বোঝা গেছে বুর্বক, তখন
এই তোমার জন্য, কেবল তোমার প্রেমের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য সম্মানহানি, মানহানি, পারিবারিক মর্যাদা হানি ভয়ঙ্কর রকমের হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে। তোমাদের যখন আমি বিবাহের প্রেডিকশন করি, তোমাদের যখন আমি মনে করো কারোর সন্তানের প্রেডিকশন করি, তখন আমি না মনে মনে ভীষণ তৃপ্ত হই, ভাগ্যিস বিয়ে করিনি, ভাগ্যিস বিবাহ করিনি। যখনই প্রেডিকশন করি, বাবা যা লাফড়া, ভাগ্যিস বিয়ে করিনি। আর যখন তোমাদের মতন ছেলেদের প্রেডিকশন করি, তখন মনে হয় ভাগ্যিস ভাই আমার কোনো ছেলে ফেলে নেই। এইটা একদম পিওরেস্ট মনে হয় যে ভাগ্যিস আমার কোনো ছেলে নেই। কেননা এরকম যদি ছেলে উল্টা পাল্টা কোথায় লাফড়াবাজি করছে, তারপর কেউ এসে আমাকে অপমান করে গেল, এটা মেনে নিতে পারতাম না ভাই, এটা কোনোদিন মেনে নিতে পারতাম না। তুমি রাজনৈতিক মতাদর্শে অনুপ্রাণিত এবং তুমি বলেছো আমি রাজনীতিতে যোগ দিতে চাই। আর কি কি করতে চাও আমাকে জানিও। দেখো বাবা, যার নিজেরই কোনো আদর্শ নেই, সে আবার অন্য কোনো আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক কর্মী হিসেবে সেই রাজনৈতিক দলকে কিভাবে প্রভাবিত করবে, তাই না? এটা কখনো সম্ভব নয়। আগে নিজের একটা, আমার নিজস্ব কোনো আদর্শ হোক, আদর্শ থাকুক, আমি নিজের আদর্শে অনুপ্রাণিত হই এবং তার প্রতিফলন আমার মধ্যে দেখা যাক, তারপর আমি কারোর দ্বারা আমি তার আদর্শে অনুপ্রাণিত হব। তোমার নিজস্বই কোনো আদর্শ নেই, তাহলে তুমি আবার কোন আদর্শ, কার আদর্শ, কিসের আদর্শ? তুমি যেখানে যাবে সেই জায়গাটাকে তুমি ঘোলা জল করে ছেড়ে দেবে, এটা পরিষ্কার। তাই রাজনীতি করতে যেও না, একদম রাজনীতি করতে যেও না, চট থাপ্পড় খেয়ে আবার বাড়ি ফিরে চলে আসবে, বা আবার বাবা মাকে ধরে টানাটানি হবে, এটা পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। তোমার প্রচুর বন্ধু, কিন্তু বন্ধু ভাগ্য খুব নেগেটিভ। একটা ছেলে খুব বিজি, সে বলেছিল বাবা সামনেই তো আমার জন্মদিন, তাই জন্য আমার বন্ধুদের কিন্তু তুমি নেমন্তন্ন করে দিও। আমার সব বন্ধু তুমি জানো বাড়িতে আসে, আমি ঘোরাফেরা করি, সব বন্ধুকে চেনো, সব বন্ধুকে কিন্তু নেমন্তন্ন করো যে এই দিনকে আমার জন্মদিন, এই দিনকে যেন চলে আসে। তার কারণ আমি বিজি, তাই জন্য আমি আর নিজের নেমন্তন্ন করলাম না, তুমি কিন্তু নেমন্তন্ন করে দিও। বাবা বলো ঠিক আছে, কোনো চিন্তা করিস না, আমি নেমন্তন্ন করে দেবো, তুই তোর কাজকর্ম কর। জন্মদিনের দিন দেখা গেল যে একটি বা দুটি বন্ধু ছাড়া আর কোনো বন্ধু এলো না। কেক কাটা হলো, পার্টি হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু একটি বা দুটি বন্ধু ছাড়া আর কোনো বন্ধু এলো না। পার্টি শেষ হয়ে যাবার পর তখন সেই ছেলেটি তার বাবাকে বলছে, বাবা আমি যে বলেছিলাম আমার সব বন্ধুদেরকে নেমন্তন্ন করার জন্য, তুমি নেমন্তন্ন করলে না। তখন বাবা বলেছিল আমি তো করেছিলাম। বলছে করেছিলে, তাহলে এলো না কেন? তখন বললো আমি সব বন্ধুদের কাছে গিয়ে কেবল বলেছিলাম যে ও খুব মারাত্মক অসুস্থ, হসপিটালাইজড হতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে, তাই জন্য এই দিনকে অবশ্যই কিন্তু তোমরা এসো, হয়তো রক্তও দিতে হতে পারে। এই যে তোর 20 জন, 30 জন, 40 জন, 50 জন বন্ধু, এইটা শোনার পর মাত্র 2 জন বন্ধু এসছে, বাদ বাকিরা আর কেউ আসেনি। এই হচ্ছে আসল বন্ধু, মাই ডিয়ার ফ্রেন্ডস, কিচ্ছু বলার নেই। এই প্রেডিকশনটা এইভাবেই করতে হলো, এই প্রেডিকশন আর অন্য কোনোভাবে করা যাবে না। তুমি যতই তর পাও যাই করো, তুমি আমাকে বলো একটা প্রেডিকশন আমি ভুল করেছি কিনা, তুমি আমাকে বলবে একটা এই প্রেডিকশনটা স্যার ভুল হয়েছে, আমি ফিস তোমার রিফান্ড করে দেবো, চ্যালেঞ্জ রইল। কেননা কখনোই প্রেডিকশন ভুল হওয়ার মতন নয়। আর ক্ষমা করো বাবা, কোনো রেমিডি আমি তোমাকে দেব না, আমি তোমাকে রেমিডি দেব না, দেব না, দেব না। যেহেতু তুমি প্রফেশনালি প্রেডিকশন করিয়েছো, তাই এই প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে যদি তোমার আরো কিছু প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করো, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ মারফতে প্রশ্ন করো, আমি হোয়াটসঅ্যাপ মারফতে উত্তর দেবো। আজকের মতন এইটুকুই। যেতে যেতে আবার বলছি, সেপ্টেম্বর মাস থেকে আমার যে চেম্বার শুরু হচ্ছে, সেই চেম্বারে কদাপি কোনো রোগগ্রস্ত মানুষ তার রোগের প্রতিকার করার জন্য আমার চেম্বারে আসবেন না, রোগের প্রতিকার করার জন্যও আসবেন না, বা প্রেডিকশন করাবার জন্য আসবেন না, রোগ নিয়ে প্রেডিকশন করাবার জন্য আসবেন না। আজকের মতন এইটুকুই, নমস্কার।